প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি দেবনাথ সুব্রত, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে তোমাদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ নবম অধ্যায়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, আজকে হচ্ছে তার নবম অধ্যায়ে দ্বিতীয় ক্লাস। আমরা নবম অধ্যায়ে আজকে আলোচনা করব সরকারি অর্থ ব্যবস্থা, অর্থাৎ পাবলিক ফিনান্সে গত ক্লাসে পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশগুলো নিয়ে আজকে আলোকপাত করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে তা হলো বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতসমূহ বর্ণনা করতে পারবে, আয়করের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, সরকারি ঋণের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। পরবর্তীতে যা আছে, সরকারি ঋণের বিভিন্ন উৎসের তুলনামূলক সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবলিক ফিনান্সের অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থায় আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলাম, যে সরকারি বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান প্রধান যে খাতসমূহ আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে শিক্ষা, তারপর আছে স্বাস্থ্য। শিক্ষাতে আমরা দেখতে পাই বিখ্যাত অর্থনীতিবিদ ক্লার্ক বলেন, knowledge is the only instrument of product that is not subject to diminishing returns, অর্থাৎ জ্ঞানী উৎপাদনের একমাত্র উপকরণ যার প্রতিদান ক্রমহ্রাসমান নয়। এ কারণে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বৃত্তির সংখ্যা হার বৃদ্ধি, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসার, গুণগত মান উন্নয়ন এবং উন্নয়নের গতিধারাকে টেকসই করার জন্য উচ্চশিক্ষার প্রসারে প্রচুর অর্থ ব্যয় করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই স্বাস্থ্য সেবার সম্প্রসারণ এবং সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার আওতায় স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। আমরা পরবর্তীতে যেটা দেখতে পাই মহিলা এবং শিশুতে দেখতে পাই মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের বিভিন্ন কার্যক্রম, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারী এবং শিশুদেরকে উন্নয়ন প্রক্রিয়ায় অধিকতর সম্পৃক্ত করছেন। পরবর্তীতে আমরা দেখতে পাই কৃষি ও কৃষিভিত্তিক শিল্প। সরকার কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য বাজেট বরাদ্দের পাশাপাশি কৃষি ঋণ বিতরণ ও ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করছে, বাড়িয়েছে কৃষি গবেষণা খাতে বরাদ্দ, প্রদান করছে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা। পরবর্তীতে আমরা দেখতে পাই পানি সম্পদ। সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে পানি সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত করে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পরিবেশ অনুকূল উন্নয়নের প্রয়াস অব্যাহত রাখার লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে উন্নয়ন ও অ-উন্নয়ন ব্যয় মিলিয়ে প্রতি বছর সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই মৎস্য ও পশু সম্পদ। বাংলাদেশে মৎস্য চাষ এবং পশুপালন
খামার উৎপাদন ব্যবস্থা থেকে খামার নির্ভর বাণিজ্যিক ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। আমরা দেখতে পাই তারপরে পরিবেশ, ক্ষুদ্র মাঝারি শিল্প, তার পরবর্তীতে আমরা দেখতে পাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো। অর্থাৎ বাংলাদেশ সরকার এই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো নির্মাণে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। আমরা দেখতে পাই সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভিতরে বিভিন্ন ধরনের ভাতা আমরা দেখতে পাই, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, এই সকল এবং গর্ভকালীন ভাতা, এই বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তারপরে আমরা দেখতে পাই দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে 2 বছরের জন্য দেশের বিভিন্ন জেলায় স্বল্প শিক্ষিত, কর্মঠ ও বেকার যুবকদের জন্য অস্থায়ী ভিত্তিতে নানারূপ কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছে। এই খাতেও সরকার প্রচুর অর্থ ব্যয় করছে। তারপর আমরা দেখতে পাই বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই উৎপাদনের চেয়ে চাহিদা দ্রুত বৃদ্ধি হওয়ায় পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎ পুনর্বিন্যাস কর্মসূচি, বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ পরিস্থিতির উন্নতি, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন তহবিল গঠন প্রভৃতি খাতে প্রতি বছর সরকার উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তারপর আমরা দেখতে পাই যোগাযোগ খাত। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে সরকার এই খাতে উন্নয়নে অর্থ ব্যয় করে থাকে। আমরা তারপরে দেখতে পাই ডাক ও টেলিযোগাযোগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে সরকার প্রতি বছর অর্থ ব্যয় করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা দেখতে পাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে দক্ষ জনবল বৃদ্ধি, পরিবহন, প্রশিক্ষণ এবং অন্যান্য সুবিধা বাবদ উন্নয়ন খাতে সরকার অনেক অর্থ ব্যয় করে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই প্রতিরক্ষা খাত। একটি দেশের গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে প্রতিরক্ষা। বাংলাদেশ সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত হচ্ছে এই প্রতিরক্ষা খাত। জাতীয় নিরাপত্তার কারণে এই খাতে অনেক ব্যয় বরাদ্দ অপ্রকাশিত থাকে। বাংলাদেশ সরকার রাজস্ব বা অনুন্নয়ন ব্যয় বরাদ্দ প্রায় 55টি খাতে করে থাকে। এর মধ্যে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন এবং সংস্থাপন মন্ত্রণালয় থেকে শুরু করে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করতে হয়। এছাড়া বাংলাদেশ সরকার প্রতি বছর প্রায় 18 থেকে 19টি খাতে বার্ষিক উন্নয়নের কর্মসূচির জন্য ব্যয় বরাদ্দ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব আয়কর। আয়কর কি এবং আয়করের গুরুত্ব সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আয়কর কি? অর্থাৎ ইনকাম ট্যাক্স। ব্যক্তির আয়ের উপরে যখন সরকারকে কর বা ট্যাক্স প্রদান করতে হয় তখন সেটাকে বলা হয় আয়কর বা ইনকাম ট্যাক্স। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ করের ভূমিকা তাৎপর্যপূর্ণ। প্রত্যক্ষ করের মধ্যে আয়করই হচ্ছে আমাদের রাজস্বের প্রধান উৎস। আয়কর অধ্যাদেশ 1984 এর 16 নং ধারা অনুসারে আয়কর হলো ব্যক্তির আয় বর্ষ বা বর্ষসমূহের মোট আয়ের উপর কর নির্ধারণী বর্ষে নির্ধারিত হারে বা হারসমূহের ভিত্তিতে ধার্যকৃত, আরোপিত, প্রদেয় এবং আদায়কৃত অর্থ। আয়করের হার সংসদের আইন দ্বারা নির্ধারিত। আয় বর্ষের আয়ের উপরে সাধারণত পরবর্তী আর্থিক বর্ষের নীতি ও কর হার অনুযায়ী কর নির্ধারিত ও প্রদেয় হয় এবং সামর্থ্য অনুসারে আয়কর ধার্য হয়। বিশ্বায়ন এবং ক্রমবর্ধমান বাণিজ্যিক উদারীকরণের ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর রাজস্বের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে অভ্যন্তরীণ উৎস হিসেবে আয়কর বাবদ রাজস্ব আহরণ বৃদ্ধি কোনো বিকল্প নেই। অভ্যন্তরীণ সম্পদ আহরণে গতিশীলতা বৃদ্ধি, অনলাইনে টিআইএন আবেদন ও আয়কর রিটার্ন দাখিল এবং ইলেকট্রনিক পদ্ধতিতে কর প্রদান সহ সামগ্রিক কর ব্যবস্থাপনায় আধুনিকায়ন
প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর মামলার বিচার ব্যবস্থার বহুমাত্রিক আধুনিকায়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও বহুমাত্রিক সংস্কার, কর ফাঁকি রোধ, কর ভিত্তি সম্প্রসারণ ও বিনিয়োগ উপযোগী কর বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আয়কর সংক্রান্ত পুরাতন নিয়মকানুনকে আধুনিকায়ন করা হয়েছে। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর আয় বা মজুরির উপরে এবং পুঁজি বিনিয়োগ থেকে আয়ের উপর আয়করের হার যৌক্তিকরণ করা হয়েছে। বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির ক্রমাগত উৎকর্ষতা একই সাথে সমস্যা ও সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি ক্রমাগত উৎকর্ষের ফলে একদিকে যেমন ব্যবসা বাণিজ্যের গুরুত্ব বেড়েছে বা অভূতপূর্ব প্রসার লাভ করেছে, অন্যদিকে কর ফাঁকি দেওয়ার নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বাণিজ্য উদারীকরণ ও প্রযুক্তির উৎকর্ষতার সুযোগে ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে কর ফাঁকি দেওয়ার সুযোগ রোধ করতে আয়কর আইন প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে এবং রাজস্ব প্রদানের প্রশাসনের কর্মকর্তাদের ট্রান্সফার প্রাইসিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করা হয়েছে। বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তনশীল নীতি অনুসরণের ফলে এই কাজে প্রাপ্তি পূর্বাপেক্ষা অনেক বৃদ্ধি পেয়েছে। সকল জনগণ যদি সত্যিকারভাবে আয়কর প্রদান করে এবং কর ফাঁকি বন্ধ করে, সেক্ষেত্রে আয়কর আরও অনেক বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়কর আমাদের জাতীয় রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এই ব্যক্তি আয়ের উপরে সরকার যে কর বা ট্যাক্স নিয়ে থাকে, সেই রাজস্ব আয়ের বা রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এই আয়কর। আমরা দেখতে পাই আয়কর গুরুত্ব সম্পর্কে যদি আমরা আলোচনা করি, যে আয়কর হলো প্রত্যক্ষ কর। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা প্রথমে বলতে পারি, প্রথমে আছে নিশ্চয়তা। আয়করের গুরুত্ব আমরা দেখি যে প্রথমে আছে নিশ্চয়তা। কিসের নিশ্চয়তা? অর্থাৎ এই করের প্রধান সুবিধা হলো এটি একটি নিশ্চিত কর। করদাতাকে কখন, কিভাবে এবং কি পরিমাণ কর প্রদান করতে হবে, এছাড়া সরকার এই করের মাধ্যমে কি পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে পারবে, এসব বিষয়ে উভয়ই নিশ্চিত থাকে। অর্থাৎ করদাতা এবং কর গ্রহীতা উভয়ই নিশ্চিত থাকে। আমরা পরবর্তীতে দেখতে পাই প্রগতিশীলতা। অর্থাৎ প্রগতিশীলতা হলো আয় বাড়ার সাথে সাথে কর প্রদানের সামর্থ্য বেড়ে যায়, ফলে করের পরিমাণ ক্রমশ বাড়ানো সম্ভব। তারপরে আমরা দেখতে পাই ন্যায় বিচার। ন্যায় বিচারের পরে আমরা দেখতে পাই জনসাধারণের সামর্থ্য অনুযায়ী আয়কর ধার্য করা যায় বলে সমাজে ন্যায় ও সম্পদ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য হ্রাস পায়। তাই এই কর ন্যায়পরায়ণতার সাথে সঙ্গতিপূর্ণ। পরবর্তীতে আমরা দেখতে পাই স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতায় আমরা দেখি উৎপাদনশীলতা। স্থিতিস্থাপকতায় দেখি আয়কর স্থিতিস্থাপক। প্রয়োজন হলে করের ভিত্তি সামান্য পরিবর্তন করে সহজেই কর রাজস্বের পরিমাণ হ্রাস করা যায়। তারপরে আমরা দেখতে পাই উৎপাদনশীলতা। উৎপাদনশীলতায় কি আছে? আমরা উৎপাদনশীলতায় দেখি যে আয়কর উৎপাদনশীল জনগণ বা জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এই করের পরিমাণ বৃদ্ধি করে সরকার সহজেই প্রচুর রাজস্ব সংগ্রহ করতে পারে। কর ফাঁকি হ্রাস। অর্থাৎ এই কর ফাঁকি দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাই আয়কর ফাঁকি দেওয়া যায় না। তাই এই করের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় সুবিধাজনক হয়। মুদ্রাস্ফীতি রোধ। আয়কর মুদ্রাস্ফীতি রোধে সহায়তা করে। দেশে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন সরকার প্রচলিত আয়করের হার বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি কিছুটা চাপের ভিতরে বা কিছুটা মুদ্রাস্ফীতির চাপ কিছুটা হ্রাস করতে পারে। নাগরিক চেতনা। আয়কর করদাতার নাগরিক চেতনা বৃদ্ধি করে, কারণ এই করের বেলায় করদাতা সরকারের ব্যয় বহনে নিজেদের অংশগ্রহণ অনুভব করে। রাষ্ট্রের কার্যকলাপ সম্বন্ধে করদাতা অধিকতর সচেতন হয়। মৃতব্যয়িতা। আমরা পরবর্তীতে দেখতে পাই যে মৃতব্যয়িতা অর্থাৎ আয়কর আদায়ের জন্য কম সংখ্যক কর্মচারী প্রয়োজন হয়। করদাতারা নিজেদের উদ্যোগে এই কর প্রদান করে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই সর্বশেষ যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে অর্থনৈতিক কল্যাণ অর্জন। অর্থাৎ আয়করের ফলে উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে অনুকূল প্রভাব পড়ে। এর ফলে সঞ্চয় বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক কল্যাণ
অর্জন সম্ভব হয়। তবে এই কর করদাতার নিজের পকেট থেকে জেনে শুনে দিতে হয় বিধায় এটি অপ্রিয়। কর ফাঁকি দেওয়া যায় না, ফাঁকি দেওয়ার চেষ্টায় নৈতিক অবনতি ঘটে। একই সাথে অনেক টাকা দিতে হয় বিধায় করদাতার পক্ষে অসুবিধাজনক। করদাতার সামর্থ্য নিরূপণের মাপকাঠি না থাকায় অনেক সময় অসৎ উদ্দেশ্য সরকারি কর্মচারীরা স্বেচ্ছাচারিতা করে করদাতার কর্মোদ্যম ও সঞ্চয় স্পৃহা হ্রাস পায়। শুধু বিত্তশালীরাই এই কর দেয় বিধায় করের ভিত্তি ব্যাপক নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব সরকারি ঋণ এবং সরকারি ঋণের উদ্দেশ্য। সরকার কেন ঋণ গ্রহণ করে, তার উদ্দেশ্য কি, বা সরকারি ঋণ কি, আমরা সে সম্পর্কে এখন জানব। সরকারি ঋণ হচ্ছে, আমরা জানি যে আমরা ব্যক্তিগত পর্যায়ে যখন অর্থনৈতিক সমস্যা বা সংকটের সম্মুখীন হই, যখন আমাদের আয় ব্যয় সমন্বয় করতে পারি না, তখন আমরা ঋণের দ্বারস্থ হই। তেমনি সরকারও যখন তার সংগৃহীত অর্থ দ্বারা যখন তার ব্যয়ভার গ্রহণ করতে সংকুলান হয়, তখন সে ঋণের দ্বারস্থ হয়। সরকারি ঋণ জনসংখ্যা বৃদ্ধি, রাষ্ট্রের কাজের পরিধি আওতা বৃদ্ধির সাথে সাথে ব্যয়ের পরিমাণও বাড়তে থাকে। শুধু করের মাধ্যমে অর্থ সংগ্রহ করে রাষ্ট্র তার প্রয়োজনীয় বিশাল ব্যয়ভার বহন করতে পারে না, এজন্য তাকে ঋণ গ্রহণ করতে হয়, অর্থাৎ সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। সরকারি ঋণ বলতে সরকার বা রাষ্ট্রের যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ আছে কর্তৃক গৃহীত ঋণকে বোঝায়। সরকার তার ব্যয় নির্বাহের জন্য জনগণের নিকট থেকে, ব্যাংক ব্যবস্থার নিকট থেকে, কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে, বিদেশি নাগরিক, বন্ধু দেশ, সরকারি সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ সংগ্রহ করে থাকে, তাকেই সরকারি ঋণ বলে। অর্থাৎ সরকার জনগণের কাছ থেকে, সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে, ব্যাংক ব্যবস্থার নিকট থেকে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক যে বিদেশি নাগরিক, বন্ধু দেশ, এইসব সংস্থা থেকে যখন সরকার ঋণ গ্রহণ করে থাকে, তাকেই বলা হয় সরকারি ঋণ। আমরা অনেকেই মনে করেন সরকার ছাড়াও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ঋণকেও সরকারি ঋণ বলা যায়। সরকার কোনো সময় ফান্ডের ডেবিট গ্রহণ করতে পারে, যা মেয়াদহীন। যদি ঋণপত্র গ্রহীতা যখন তখন সুদ উত্তোলন করতে পারে, তাকে ফ্লোটিং ডেবিট বলে। এই ধরনের ঋণ ট্রেজারি বিলের মাধ্যমে গ্রহণ করতে পারে, যা 1 মাস, 3 মাস বা 1 বছরের কম সময়ের জন্য প্রযোজ্য। অধ্যাপক হিগস উৎপাদনশীলতার দৃষ্টিকোণ থেকে সরকারি ঋণকে 3 ভাগে বিভক্ত করেছেন। অর্থাৎ একটি হচ্ছে মৃতভার ঋণ, নিষ্ক্রিয় ঋণ এবং সক্রিয় ঋণ। অর্থাৎ মৃতভার ঋণ, নিষ্ক্রিয় ঋণ, তারপরে সক্রিয় ঋণ। অধ্যাপক হিগস এই 3 ধরনের ঋণের কথা বলেছেন যে সরকারের এই 3 ভাগে সরকার যে ঋণটা গ্রহণ করে থাকে, সেই ঋণটা 3 ধরনের হয়। একটা হচ্ছে মৃতভার ঋণ, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় ঋণ, আরেকটা হচ্ছে সক্রিয় ঋণ। অর্থাৎ এই 3 ধরনের ঋণের ভিতরে হিগস বলেছেন মৃতভার ঋণ হলো সরকারি ঋণ দ্বারা দেশের আয়, উৎপাদন, নিয়োগ বা কল্যাণ কিছুই বৃদ্ধি পায় না। যেমন যুদ্ধ ঋণ, যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য যে ঋণ গ্রহণ করা হয়, এগুলো হচ্ছে মৃতভার ঋণ। আর নিষ্ক্রিয় ঋণ বলতে উনি বুঝাচ্ছেন যে এ ধরনের ঋণ হতে প্রত্যক্ষ আয় সৃষ্টি হয় না, তবে কল্যাণ সৃষ্টি হয়। এ থেকে পরবর্তীকালে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধিত হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ, পাঠাগার ইত্যাদি স্থাপনে যে ঋণ গ্রহণ করা হয়, সেটা হচ্ছে নিষ্ক্রিয় ঋণ। আরেকটা হচ্ছে সক্রিয় ঋণ। অর্থাৎ এই সক্রিয় ঋণের হতে দেশের জনগণের আয় বৃদ্ধি পায়, উৎপাদন, নিয়োগ, কল্যাণ বৃদ্ধি পায়, যেমন রাস্তাঘাট উন্নয়ন এবং শিল্প স্থাপন। এসব ক্ষেত্রে যে ঋণটা নেওয়া হয়, সেটি হচ্ছে সক্রিয় ঋণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরকারি ঋণ কি, সরকারি ঋণ কয় ধরনের হয়, হিগসের মতে সেই বিষয়গুলো জানলাম, মৃতভার, নিষ্ক্রিয় ঋণ এবং সক্রিয় ঋণ। এখন আমরা জানবো
সরকারি ঋণের উদ্দেশ্য, সরকার কেন ঋণ গ্রহণ করে? প্রথমত দেখতে পাই আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। সরকার আর্থসামাজিক অবকাঠামো নির্মাণের উদ্দেশ্যে প্রথমে বলছে ঋণ গ্রহণ করে থাকে। আমরা বলতে পারি যে কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের পর সরকারি ব্যয়ের আওতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বিশ্বাস করতেন সরকারি ব্যয় সবসময় অপচয়মূলক। অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জন হয়, সেজন্য সরকারি ব্যয়ের প্রয়োজন, ঋণ গ্রহণ যুক্তিসঙ্গত নয়। পরবর্তীকালে কেইন্স ভাবধারা অর্থাৎ কেইন্সীয় ভাবধারা বিশ্বাসী অর্থনীতিবিদরা সরকারি ঋণের পক্ষে জোরালোভাবে মতামত তুলে ধরেন। তারা বলেন যে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জিত হয় না। পুনর্নিয়োগ অর্জনের জন্য সরকারের আয় ব্যয় নীতি সহায়ক ভূমিকা পালন করে। তাই সরকারি ব্যয়ের আয়তন বৃদ্ধির স্বার্থে সরকারি ঋণ বৃদ্ধি অর্থনীতির জন্য সবসময় অমঙ্গল নয়। তারা বলেন যে বিভিন্ন অর্থনীতিবিদ দেশের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সরকারি ঋণের যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা তুলে ধরে। প্রথমেই তারা বলছেন যে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণে সরকার ঋণ গ্রহণ করে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে সুদৃঢ় করার জন্য আর্থসামাজিক অবকাঠামো নির্মাণে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। শিক্ষা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, পরিবহন ইত্যাদি বিষয়গুলোকে যুগোপযোগী করে তুলতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। উন্নয়নশীল অর্থনীতিতে শুধুমাত্র সরকারি সম্পদের মাধ্যমে এরূপ নির্মাণ কাজ সমাধান করা সম্ভব নয়। তখন বাধ্য হয়েই সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। আমরা পরবর্তী দেখতে পাই জরুরি অবস্থা মোকাবেলা। একটি দেশে বিভিন্ন সময়ে জরুরি অবস্থা দেখা দিতে পারে। অর্থনীতিতে হঠাৎ জরুরি অবস্থার উদ্ভব হতে পারে, যেমন জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, এরূপ অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হতে পারে। এরূপ অবস্থা মোকাবেলা করা রাষ্ট্রের চিরাচরিত উৎস দ্বারা সম্ভব নয়, কারণ কর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব তখন বাড়ানো যায় না। তাই ঋণ গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সরকার জনগণকে ক্ষতিগ্রস্ত না করে এই নীতি বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। আর বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল এবং প্রকৃতি নির্ভর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হানা দেয় যে দেশটি, এদেশে জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সরকারকে আগাম সচেতন থাকতে হয় এবং এজন্য তাকে ঋণও গ্রহণ করতে হয়। আমরা পরবর্তী দেখতে পাই ঘাটতি বাজেটের অর্থায়ন। দারিদ্র উন্নয়নশীল জনবহুল দেশগুলিতে রাষ্ট্রীয় বাজেটের চেয়ে ব্যয় বেশি হয়ে পড়ে। উন্নত দেশেও এরূপ অবস্থা লক্ষ্য করা যায়। এরূপ ঘাটতি বাজেট মোকাবেলা সরকার কর আরোপ করে নতুন মুদ্রা ছাপানো বা ঋণ গ্রহণ প্রক্রিয়া অবলম্বন করতে পারে। কিন্তু গণতান্ত্রিক সরকারের পক্ষে নতুন কর নীতি বাস্তবায়ন বিরোধী দলের বাধা সৃষ্টি করবে। নতুন মুদ্রা ছাপালে মুদ্রাস্ফীতির ভয় থাকে, সেজন্য সহজ পন্থা হলো সরকারি ঋণ গ্রহণ করা, এবং যেখানে রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বা মুদ্রাস্ফীতিও তেমন দেখা দেয় না। এছাড়া আমরা বলতে পারি আমদানি রপ্তানি বাণিজ্যের সমাধান। তারপরে আমরা দেখতে পাই সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধিতে সরকার ঋণ গ্রহণ করে থাকে। তারপরে আমরা দেখতে পাই উৎপাদন বৃদ্ধিতে সরকার ঋণ গ্রহণ করে থাকে। পরবর্তীতে আছে কল্যাণ সর্বোচ্চকরণ। কল্যাণ সর্বোচ্চকরণ আমরা দেখি যে উন্নয়নশীল দেশে সরকার সবসময় জনগণের কল্যাণ সর্বোচ্চ করতে চায়। এজন্য বিভিন্ন সেবা সমূহ যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, গবেষণা সহায়তা, দরিদ্র দুস্থ বৃদ্ধদের ভাতা প্রদান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এতিমখানা, লঙ্গরখানা পরিচালনা, স্বল্পমূল্যে রেশন প্রদান, এসব জনকল্যাণমূলক কাজে বৃদ্ধি করতে চায়। কিন্তু এক্ষেত্রে ব্যয় করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সহজভাবে সংগ্রহ করা যায় না, তাই সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। পরবর্তী সর্বশেষ আমরা যে আন্তর্জাতিক পয়েন্ট দেখি সেটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। অর্থাৎ উন্নয়নশীল এমনকি উন্নত অর্থনীতিতে আয়, নিয়োগ, উৎপাদন এবং দাম স্তরের উত্থান পতন খুবই বেশি লক্ষ্য করা যায়। এরূপ উত্থান পতন ঠেকানোর জন্য অর্থনীতিবিদরা সরকারি ঋণকে শক্তিশালী হাতিয়ার মনে করেন এবং মন্দাকালীন সময়েও দেশের অর্থনীতিতে তীব্র বেকার সমস্যা বিরাজ করে। এরূপ অবস্থায় করনীতি মন্দাবস্থাকে আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী করবে। কিন্তু তখন সরকার ঋণ গ্রহণ করে সংগৃহীত অর্থ বিনিয়োগের মাধ্যমে বেকার সমস্যাকে লাঘব করতে পারে। এছাড়াও সরকার রাজস্ব সংগ্রহ এবং ব্যয়ের মধ্যকার ব্যবধানে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য সমাজে ধনী দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য দূরীকরণ ও যুদ্ধকালীন ব্যয় নির্বাহের জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এখন দেখব সরকারি ঋণের বিভিন্ন উৎসসমূহ, অর্থাৎ সরকার যেসব উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে সেই উৎসগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বৈদেশিক উৎস। অভ্যন্তরীণ উৎসের ভিতরে আমরা দেখতে পাই প্রথমে আছে ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ, আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, আছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক উৎসের ভিতরে আমরা দেখতে পাই বিদেশি ব্যক্তি, বিদেশি সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং দেখি বিদেশি সরকার। আমরা অভ্যন্তরীণ উৎসের প্রথমে দেখতে পাই যে ব্যক্তির কাছ থেকে ঋণ, অর্থাৎ সরকারি ঋণের উৎস দুটি। আমরা অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস দুইটা দেখতে পাই। দেশের অভ্যন্তরীণ জনগণ, আর্থিক ও আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে সরকার যে ঋণ গ্রহণ করে থাকে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। পক্ষান্তরে বিদেশি ব্যক্তি, সংস্থা বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে বলা হয় বৈদেশিক উৎস। আমরা অভ্যন্তরীণ উৎসের প্রথমে দেখি ব্যক্তির কাছ থেকে যে ঋণ গ্রহণ করে থাকে। ব্যক্তির কাছ থেকে সরকার কখন ঋণ করে থাকে? সরকার ব্যক্তির কাছ থেকে বন্ড বিক্রি করে ব্যক্তির ভোগ কিছুটা হ্রাস করে সঞ্চয় বৃদ্ধি করতে পারে। ব্যক্তি এরূপ বন্ড ক্রয়ের ফলে তার চলতি ভোগ তেমন হ্রাস পায় না, কারণ ব্যক্তি সাধারণত অলস অর্থ হতে বন্ড ক্রয় করে। এভাবে সংগৃহীত ঋণ সরকার বাজেট ঘাটতি পূরণে ব্যয় করতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাই অ-আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ সরকার বিভিন্ন অ-আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করতে পারে, যেমন বীমা কোম্পানি, বিনিয়োগ ট্রাস্ট, সঞ্চয় ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের অলস অর্থ বন্ডের মাধ্যমে সংগ্রহ করতে পারে। এসব প্রতিষ্ঠানেও সরকারি বন্ডে বিনিয়োগ করতে বেশি আগ্রহী থাকে, কারণ সরকারি বন্ড সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং উচ্চ তারল্যমান বিদ্যমান থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ সরকার বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকেও ঋণ নিয়ে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের হাতে অনেক অব্যবহৃত অর্থ অলস করে থাকে। এই ব্যাংকে বহুগুণ ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়া যে অতিরিক্ত ক্যাশ রিজার্ভ সৃষ্টি করে তার মাধ্যমেও বড় তহবিল তাদের হাতে থাকে। সরকার তার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট থেকে বাধ্যতামূলকভাবে অথবা স্বেচ্ছায় বন্ড বিক্রি করে ঋণ গ্রহণ করতে পারে। তারপরে আমরা দেখতে পাই কেন্দ্রীয় ব্যাংক। একটি রাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক থাকে বা সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক। সরকার যখন ঘাটতির সম্মুখীন হয় তখনই কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বন্ড ক্রয় করে সরকারি খাতে অর্থ জমা রাখে। তখন সরকারের চেক বহনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অর্থ সংগ্রহের সুযোগ পায়। এই হল অভ্যন্তরীণ উৎস। পরবর্তীতে আমরা দেখতে পাই বৈদেশিক উৎস, অর্থাৎ বিদেশি ব্যক্তি এবং বিদেশি সংস্থা। সরকার বিদেশি কোনো ব্যক্তির নিকট হতেও ঋণ গ্রহণ করতে পারে। আইনগত বাধা না থাকলে বিদেশি ব্যক্তিও সরকার বন্ড ক্রয় করে সরকারকে ঋণ দিতে পারে। সরকারি বন্ড ক্রয় করে সরকারকে ঋণ দিতে পারে। আবার আমরা দেখতে পাই বিদেশি সংস্থা আছে, অর্থাৎ সরকার বিদেশি বিভিন্ন ধরনের সেবামূলক যে সংস্থা আছে তাদের কাছ থেকেও ঋণ গ্রহণ করতে পারে। আমরা দেখতে পাই পরবর্তীতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। সরকার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ যেমন বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এসব আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার সদস্য দেশসমূহ বৈদেশিক বাণিজ্যের লেনদেনে। তারপর আছে বিদেশি সরকার, অর্থাৎ সরকার অনেক সময় বাজেট ঘাটতি পূরণের জন্য, উন্নয়ন পরিকল্পনার ব্যয় নির্বাহের জন্য বন্ধু দেশের সরকারের নিকটতে ঋণ গ্রহণ করে থাকে। এর উপরে বিদেশি বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসের আলোচনা শেষে তোমাদের যে বাড়ির কাজগুলো থাকবে সেগুলো হলো আয়কর কি, সরকারি ঋণ কি ভারহীন, পরবর্তী আছে সরকার কেন ঋণ গ্রহণ করে, সরকারি ঋণের উদ্দেশ্য বর্ণনা করো। সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হলো সরকারি ঋণের বিভিন্ন উৎসসমূহ কি এবং সেগুলোর সুবিধা অসুবিধা আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সরকারি অর্থব্যবস্থার দ্বিতীয় ক্লাস অর্থাৎ সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসে আলোচনা শেষে তোমাদের কিছু বাড়ির কাজ দিলাম এবং এই বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে। এবং আজকের ক্লাস শেষে পূর্ববর্তী ক্লাস এবং আজকের ক্লাস এই দুটি ক্লাস মিলে যদি তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে করবে এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই করোনা মহামারীতে তোমরা
স্বাস্থ্য সচেতন থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, অবশ্যই ঘরের ভিতরে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাব না, সাবধানে থাকবে, সতর্ক থাকবে এবং নিরাপদে থাকবে। সকলকে ধন্যবাদ।